কাল এসএসসি অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। বিধাননগর পুলিশ কমিশনারেট দাবি করছে যে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে। একেবারে অডিও প্রকাশ করে এই দাবি করছে পুলিশ, যদিও এই অভিযোগ অস্বীকার চাকরিহারা শিক্ষকদের। অন্যদিকে দেখুন ফের শাসকের দাদাগিরি। গতকাল মেদিনীপুরের ছবি আপনাদের সামনে রেখেছিলাম, আর এবার ভাঙড়, সেখানে আবার শিক্ষককে মারধর করা হয়েছে। তারপর আসি পরের প্রসঙ্গ, তাহলে অবশ্যই এসআইআর জানিয়ে বিতর্কের মধ্যে কমিশনের সাংবাদিক বৈঠক। বাংলায় কবে এসআইআর হবে কি জানালো নির্বাচন কমিশন? ছকভাঙা ছটায় তা নিয়ে অবশ্যই আলোচনা আমরা করব। তবে শুরুতেই আজকের বিষয় রাখবো আপনাদের সামনে। কাল এসএসসি ভবন অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের একাংশের। হিংসাত্মক আন্দোলনের ছক দাবি বিধাননগর কমিশনারেটের, অস্বীকার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। ফের শাসকের দাদাগিরি, রেফারিকে লাঠির পর ভাঙড়ে শিক্ষককে মারধর করা হয়েছে এরকমই অভিযোগ। পশ্চিমবঙ্গে কবে এসআইআর আলোচনা করে জানানো হবে, জানালো কমিশন। বিহার ভোটার অধিকার যাত্রার সূচনা করলেন রাহুল গান্ধী। বিহারে আজকে তিনি এই সূচনা করেছেন, ফের নিশানা করেছেন কমিশনকে। কমিশন মিথ্যা অভিযোগে ভয় পায় না, এসআইআর নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। নির্বাচন কমিশন একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বলেছে, নাম না করে রাহুল গান্ধীর আক্রমণের পাল্টা জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এর প্রতিবাদ মিছিল, একেবারে খানাকুলের ছবি রাখবো আপনাদের সামনে, যেখানে রণক্ষেত্রের চেহারা নেয়। এবং শুরুতেই যে ছবি অর্থাৎ যে বিষয় আপনাদের সামনে রাখবো, কাল এসএসসি ভবন অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের একাংশের। এসএসসি ভবন অভিযানের ডাক দিয়ে পোস্ট চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। তার আগে সাংবাদিক বৈঠক করে একদম বিস্ফোরক দাবি বিধাননগর কমিশনারেটের। আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে। পুলিশকে বোমা মারা ও পাথর ছোড়া, আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সকেট বোমাও ব্যবহার করা হতে পারে। অডিও প্রকাশ করে এই দাবি করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। এবার গেলে পাথর ব্যাগে জামা প্যান্ট, সত্যি বলছি একটা করে জামা যেটা করবা, একটা করে নিয়ে যান, আর ছোট কুচিটা করে পেট্রোল নিয়ে যান। পুলিশ মারতে আসলে পাথর নিয়ে যাবো, বড় বড় মারতে আসলে ওর মাথায় একটা গ্যাগ করে দিব, ওখানে নিয়ে চলবো। মাসা গোটা কলকাতা চলবে, বুঝলে তো? যেই এরকম মারতে লাগবে সবাই মারতে লাগবে, সবাই মারতে লাগবে, সবাই যাবো আর সবাই কঠিন মার দেবো মুখে ভাই। মনে হয় এখনই যাবো, তাই মনে হচ্ছিল। সামনে আসে পাথর না, করে নিয়ে যেতে হবে। 500 বোতল করে পেট্রোল নিয়ে পেট্রোল আর পুলিশের তরফে যে অডিও প্রকাশ করা হয়েছে সেই অডিও আপনাদের সামনে রাখলাম। আর এবার শুনুন পুলিশ ঠিক কি দাবি করছে। যে খবরটা আমরা পেয়েছি সুমন বিশ্বাসের পোস্টে এবং ইমেল আইডির মাধ্যমে, সেটা যেহেতু কলকাতা হাইকোর্টের যে অর্ডার তার থেকে বাইরে করা হচ্ছে, সেই জন্য আমাদের তরফ থেকে সুমন বিশ্বাসের দেওয়া মেলকে এবং ওদের এই প্রতিবাদ করার যে বক্তব্য যেটা ওনারা করতে চেয়েছেন, সেটাতে আমরা পুলিশের তরফ থেকে কোনো রকম পারমিশন দিইনি। আজকে আমাদের কাছে গোপন সূত্রে এটি খবর আসে, একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই, যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য, এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি, বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। এই যে কনভারসেশনটা, সেটাকে আমরা অলরেডি সিজ করেছি। বোম মারবো, শুধু পুলিশ নয়, আরো সরকারি কর্মচারী, তাদেরকে আমরা মারবো, শুধু সেটাই নয়, গায়ে আগুন লাগিয়ে দেবো বা জ্বালিয়ে দেবো, এইসব কথা বলা হয়েছে। আপনারা জানেন যে একটা পরীক্ষা হতে চলেছে, সেই আসন্ন কেন্দ্রগুলোতে সকেট বম মারার কথা কিন্তু এই কথোপকথনে উল্লেখ আছে। যেহেতু এরকম একটা ইনফরমেশন আমরা পেয়েছি, তার ভিত্তিতে আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে। যে দুজন এই কথোপকথন বলছে
তাদেরকে প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে যা আইন অনুসার ব্যবস্থা সেটা নেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মেহবুব মন্ডল, টেলিফোন লাইনে রয়েছেন। মেহবুব, পুলিশ ঠিক কি দাবি করছেন আপনি শুনলেন, কি বলবেন? হ্যাঁ, প্রথমত এরকম কোনো অডিও সম্পর্কে আমার জানা ছিল না এবং এখনো পর্যন্ত ওই অডিওটা আমি শুনিনি। এই প্রথম আপনাদের মারফতে অডিও আমরা শুনলাম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো আন্দোলন কর্মসূচির ডাক দেওয়াই হয়নি। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আন্দোলনের ডাক দেওয়া হয়নি। তো পুলিশ যেটা বলছে যে যোগ্য মঞ্চের সদস্য তারা এরকম কথোপকথন করেছে, তারা এরকম পরিকল্পনা করেছে, এই সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। এবং যারাই চাকরি হারিয়েছে যোগ্য শিক্ষক একটা বড় অংশ, তারা এক জায়গায় বিভিন্নভাবে আন্দোলন করেছে এবং এখনো পর্যন্ত আপনারা দেখবেন যে আমরা মার খেয়েছি, আমরা কখনো মার দিইনি, ঠিক আছে? এবং অন্যান্য রাজ্য হলে হয়তো এরকম অনেক কিছু হয়ে যেতে পারতো। আমরা সেই সহিষ্ণুতা নিয়েছি এবং প্রত্যেকদিন আমরা মার খেতেও দেখেছেন এবং মরতেও দেখছেন। এখনো পর্যন্ত এই অবিচার, এই অনাচার, এই দুর্নীতির প্রভাবে প্রত্যেকদিন শিক্ষক শিক্ষিকারা মারা যাচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের যে অ্যালিগেশন ওনারা রাখছে যে পরিকল্পনা ছক, এই পরিকল্পনা করলে এতদিন পুলিশ টিকতো? তাহলে এই মিথ্যা কথাবার্তাগুলো পুলিশ কেন বলে বারবার যে আমার মেরেছে? আগে বিকাশ ভবনের সময়তেও পুলিশ বললো মেরেছে ইত্যাদি ইত্যাদি। আরে মার তো আমরা খাই, আমরা মানে আমাদের জীবন জীবিকার উপরেও আঘাত করেছে এবং এখনো আঘাত করছে। সুতরাং পুলিশ যে কথাবার্তাগুলো বলছে সেই কথাবার্তাগুলো এই জন্য ভিত্তিহীন যেহেতু আমাদের পক্ষ থেকে কোনো আন্দোলনই রাখা হয়নি, এই জন্যই সেটা সবচেয়ে বড় ভিত্তিহীন। তাহলে পুলিশ কিসের বলে বলছে যে যোগ্য মঞ্চের পক্ষ থেকে এটা করা হয়েছে? পুলিশের বক্তব্যের মধ্যেই তো অসঙ্গতি আছে। বেশ বেশ মেহবুব, আপনি আমাদের সঙ্গে থাকুন। অর্থাৎ পুলিশ যেটা দাবি করছে যে আগামীকাল এই যে এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেখানে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে। মণিশঙ্কর দা, যদিও সেটা মানে অভিযোগ খারিজ করে দিচ্ছে চাকরিহারা শিক্ষকরা। আমি দেখুন ওদের প্রতি সিম্প্যাথি রেখেই বলছে। এই ঘটনাতে শিক্ষকদের নিয়ে কতদিন ধরে ব্যাপারটা চলছে আমরা জানি, মানে আমরা স্বীকার করি, আমি ব্যক্তিগতভাবে স্বীকার করি যে সত্যি সত্যি শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, প্রাইমা ফেসি এস্টাবলিশ হয়েছে, অনেকে জেলে গেছে, তদন্ত চলছে। তারপরেও দিনের পর দিন সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পরে দেখেছি আমরা কি রায় হয়েছে, মুখ্যমন্ত্রী কিভাবে সেটা চেয়েছিলেন, যদিও সেটা হয়নি, সুপ্রিম কোর্ট থেকে পরীক্ষার কথা বলা হয়েছে। এখন কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে যখন একটা পরীক্ষার কথা নির্দিষ্টভাবে বলে দিয়েছে, সেই জায়গার থেকে যখন আন্দোলন কেউ করতে যাচ্ছে, তিনি পলিটিক্যাল আন্দোলন করতেই পারে, একটা রাজনৈতিক আন্দোলন করার অধিকার আছে। কিন্তু কিছু নিরীহ শিক্ষক যারা এই আন্দোলনে যোগ দিতে চায় না, এই সরকার তাদেরকে এখনো পর্যন্ত চাকরি দিতে পারে কিন্তু দিচ্ছে না, এরকম সুড়সুড়ি দিয়ে আন্দোলন করে আমি দেখেছি কিরকম ঘটনা ঘটিয়েছে। আমি বলছি 13ই সেপ্টেম্বর 2024 কলতান দাশগুপ্ত যখন এইরকম ফোন করে বলল এই ধরনের কথা, তাকে যখন অ্যারেস্ট করা হলো, হয়তো সে জামিন পেয়ে গেছে, নির্দিষ্ট করে এখনো পর্যন্ত প্রমাণ হয়নি যে সে ফোনে এই কথাগুলো বলেনি। ফলে পুলিশ বলছে প্রাইমা ফেসি আইডেন্টিফাই করেছে। ফলে একদিকে ও বলছে আমার কিছু জানা নেই এই ধরনের কথোপকথনের কথা, আবার বলছে পুলিশ মিথ্যে বলছে। কোনটা ঠিক আপনি জানেন না, পুলিশ মিথ্যে বলছেন কেন? পুলিশের এই নাটক প্রথম নয়, এটাকে বলতে পারেন না নাটকের নতুন এপিসোড। কারণ আপনাদের মনে থাকবে গত বছরের ঠিক এরকম সময় শর্ট লেগে ডুরান্ড কাপের ডার্বি ছিল। পুলিশের কাছে নেই খবর ছিল যে আরজি করে আন্দোলনে তারা হচ্ছে ওখানে ভায়োলেন্স করতে পারে স্টেডিয়ামের মধ্যে ঢুকে, তার জন্য সেই ডার্বিটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে কে তার মধ্যে যুক্ত ছিল, পুলিশ তদন্ত করে আমাদেরকে জানিয়েছে। তো এটা প্রথম নয়, পুলিশ এই নাটক বারবার করছে। আজকে এখানে বলছেন ফোনে আমরা ইন্টারসেপ্ট করেছি, তো ফোন নাম্বার তো আপনাদের কাছে আছে, তাহলে আপনারা সেই ফোন নাম্বারটা কার খুঁজে বার করে দেখাতে পারছেন না? টিভিতে বলে দেবে, এইটা ইনভেস্টিগেশনটা পুরো চ্যানেলে বলে দেবে। শুনুন, সকেট বোমা বানায়, ধরুন না, তারপরে আপনার সঙ্গে কথা বলি। সকেট বোমা বানায় তৃণমূল, যদি সকেট বোমা পড়ে তাহলে পুলিশ জানবেন তৃণমূলীদের ওর মধ্যে ঢুকিয়ে দেবে, সেই তৃণমূলীরা সকেট বোমা ছুড়বে। শিক্ষকরা সকেট বোমা বানায় না, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না। তাদের চাকরিগুলো আপনারা খেয়েছেন। বেশ, সুমন রায়চৌধুরী। সুমন দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, এই তৃণমূলীরা পশ্চিমবঙ্গে তাদের পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সব কিছু করতে পারে। এই যে কথোপকথনের বা বলছে আমরা ইন্টারসেপ্ট করেছি, দুটো ব্যক্তির কথোপকথন আমাদের কাছে ডিটেলস আছে, মণিশঙ্কর বাবু বলছে সেটা কি প্রেসের কাছে ডাইভালজ করবে, সেটা তো বোঝা যাবে।
আমি তো বলছি পুলিশ প্রশাসনকে, যদি কেউ এই ধরনের অন্যায় কথোপকথন করে থাকে যে আমরা পুলিশকে মারবো, ধরবো, তাদের দিকে আক্রমণ করব, তাদের নিশ্চয়ই অ্যারেস্ট করা উচিত। কিন্তু সাইড বাই সাইড এটা ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশকে ব্যবহার করে নিরীহ জনতার থেকে শুরু করে যে কোনো প্রতিবাদী সংগঠনের পিছনে হ্যারাসমেন্টের দীর্ঘ ইতিহাস 2011 সালের পর থেকে রয়েছে। এই যে অভয়ার এক প্রথম বর্ষপূর্তি হলো, অভয়া আমাদের ছেড়ে চলে গেছেন, ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করেছেন। একদম, মানে সুমনদা একটা কথা বললেন, হ্যারাসমেন্টের কথা বললেন সুমনদা। এবার যে ছবিটা রাখতেই হচ্ছে তা হলো শাসকের দাদাগিরি। গতকাল মেদিনীপুরের ছবি আমরা দেখেছি, রেফারির পেটে লাথি তৃণমূল পুরপ্রধানের ভাইপোর, একদম সেই ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, তিনি কটাক্ষও করেছেন। আবার আজকে দেখুন ভাঙড়ের ঘটনা, সেই ফুটবল ম্যাচ, সেই অশান্তি, সেখানে যেটা দেখা গেল বিডিওর সামনে শিক্ষককে মারধর করা হয়েছে, এরকমই অভিযোগ। আর অভিযোগ কার বিরুদ্ধে? শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খায়রুল ইসলামের বিরুদ্ধে। খায়রুল ইসলামকে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। ভাঙড়ের কারবালা মাঠে ফুটবল ম্যাচ ড্র হয়, অতিরিক্ত যে সময়, সেই সময় এই অশান্তির ঘটনা ঘটে। খেলায় পাস আউট ও বহিরাগতদের নামানোর অভিযোগ দুপক্ষেরই, আর সেই অভিযোগ ঘিরেই বচসা চরমে পৌঁছয়। সেখান থেকে হাতাহাতি শিক্ষককে মারধরের অভিযোগ। আমি এখান থেকে একটু সলিলদার কাছে যাবো। সলিলদা, দেখুন এই শাসকের দাদাগিরি আমরা একাধিক ক্ষেত্রে দেখেছি, কখনো হুমকি দিচ্ছেন, কখনো শাসানি দিচ্ছেন, কখনো একেবারে এই যে গতকালের ঘটনা দেখুন মেদিনীপুরে একদম রেফারির পেটে লাথি, আর এবার শিক্ষককে মারধরের অভিযোগ। যেটা প্রশ্ন যে এই সাহস, এই ঔদ্ধত্যটা আসে কি করে, এটাই তো বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। দেখো, ওনার বক্তব্য কিন্তু, যে বক্তব্যটা উনি বলেছেন, এই যে ডিসি যেটা বলেছে বিধাননগর পিসি, খুব কন্ট্রাডিক্টরি। এই কারণে বলছি, ওনার কাছে যদি এই অডিও ক্লিপিংটা থাকে, ওনার কথা অনুযায়ী মামলাও রুজু করেছে। হোয়াই দে আর নট বিং অ্যারেস্টেড? তাদের তো নাম টাম সবই এসে গেছে। হোয়াই দে আর নট বিং, তাদের কেন রেখে দেওয়া হয়েছে? ওদের তদন্ত করে তো বার করুক এর পেছনে কারা কারা আছে। আগে সকেট বোমাটা ফাটবে, তারপরে তদন্ত করবে নাকি? এটা ক্রিমিনাল কনস্পিরেসি কেন ধরবে না? এ ভদ্রলোক মিডিয়া প্রোন। ডার্বি খেলার সময় সেম ইনসিডেন্ট। এটা হচ্ছে আর একটা ব্লু প্রিন্ট, যেটা কসবা ডিআই অফিসে হয়েছিল, সেই ব্লু প্রিন্ট। এটা হচ্ছে আর একটা ব্লু প্রিন্ট, যেটা তোমার আমেরিকান সেন্টারের সঙ্গে তুলনা করছে, যে রিসার্চ করছে স্পেনে একটা কৃতি বাঙালি ছাত্র, যাদবপুর ইউনিভার্সিটির স্কলার, তার এগেনস্টে ক্রিমিনাল কনস্পিরেসি করে এমন একটা হাইপ তুলনা করলো, কম্পেয়ার করলো উইথ আফতাব আনসারি। এটা কি মজা নাকি মিডিয়া হাইপ হচ্ছে? দিনের পর দিন, একটার পর একটা এরকম মিথ্যার বেসাতি চলছে। কেন মিথ্যার বেসাতি চলবে? যদি সত্যি পুলিশের কাছে এই অডিও ক্লিপ থাকে, why those people are not being arrested as yet? কেন আমি কালকের সেই ডিডের জন্য আমি অপেক্ষা করব? আগামীকালের জন্য আমাকে কেন ওয়েট করতে হবে? কেন আমি এখন থেকেই কাজটা শুরু করব না? এটা এখানেই তো বোঝা যাচ্ছে, এখানেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা ষড়যন্ত্র। পুলিশের আগের থেকে একটা হাইপ বানিয়ে দিয়ে একটা কনস্পিরেসি করছে এগেন্স্ট যারা চাকরিহারা শিক্ষক, যারা তাদের এই আন্দোলনটাকে পুরো বিপন্ন এবং জিওপার্টাইজ করার একটা প্ল্যান। আমি সলিলদার কাছে আমি আসবো, প্রত্যেকের কাছে আসবো। এই যে শাসকের দাদাগিরির কথা বললাম, এরপরে আপনাদের সামনে রাখবো বিরোধী থেকে ফিরে এসে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক, তিনি আবার ডিএফওকে দেখুন ধমক দিচ্ছেন। কি বলেছেন তিনি, রাখবো বিরতির পর, সঙ্গে থাকবেন। চোখ রাখুন, নিবেদনের জিডিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। বাংলা এসআইআর ঘোষণার সময় মতো জানালো কমিশন, বিহারে ভোটার অধিকার যাত্রা রাহুলের, খানাকুলে এসআইআর এর প্রতিবাদে ধন্যবাদ। রাত 8টায় দেখুন পাপিয়া ও দেবস্মিতার সঙ্গে। আমি তুষার দেবনাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন।
আমি রূপায়ণ পাল, উচ্চ মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পিছনে রায় ও মার্টিনের ওশেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা, ওই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। চুলকুনি, র্যাশ আর ঘামাচির জেরে যখন সারা গায়ে হয় চিড়বিড়ানি, তখন আর মাথা চলে না। স্মার্ট হও বোরোলিনের সুথলের সাথে। স্নান করো নিমের গুণে ভরা সুথল স্প্রে বা লিকুইড মাখো, চিড়বিড়ানি থেকে মুক্তি পাও। উচ্চ মাধ্যমিকের পর SBIHM এ ব্যাচেলর ডিগ্রি পড়লেই দেশ বিদেশে হোটেল, হসপিটাল, এয়ারলাইন্স, কর্পোরেটের চাকরি। SBIHM কেন্দ্র ও রাজ্য সরকার অনুমোদিত কলেজ। SBIHM.com। আমার খবরে নিবেদনে বাত থেকে মুক্তি, পরম্পরা আয়ুর্বেদের বাত মুক্তি। COD 9830339339। পশ্চিমবঙ্গে এসআইআর কবে আলোচনা করে সিদ্ধান্ত, জানালো কমিশন। वेस्ट बंगाल के SIR की तारीख की बात है, एक उचित समय देखकर उसका निर्णय लेंगे। ভোট চুরির অভিযোগের জবাব কমিশনের, লিখিত না জানিয়ে অভিযোগ তোলা সংবিধানের অপমান। কমিশন কাউকে ভয় পায় না, বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। জেলা শাসকের সামনে ডিএফও কে ধমক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি, আমাকে ভোটে হারাতে পারবেন না। কামারহাটিতে মদ্যপানের প্রতিবাদ ও চাঁদা না দেওয়ায় যুবককে মারধরের অভিযোগ, গ্রেফতার মূল অভিযুক্ত রোহিত সিং সহ আরো 3। বাংলা এসআইআর ঘোষণার সময় মতো, জানালো কমিশন। বিহারে ভোটার অধিকার যাত্রা রাহুলের, খানাকুলে এসআইআর এর প্রতিবাদে ধুন্ধুমার। রাত 8টায় দেখুন পাপিয়া ও দেবস্মিতার সঙ্গে। আমরা পেয়েছি সুমন বিশ্বাসের পোস্টে এবং ইমেল আইডির মাধ্যমে। সেটা যেহেতু কলকাতা হাইকোর্টের যে অর্ডার তার থেকে বাইরে করা হচ্ছে, সেই জন্য আমাদের তরফ থেকে সুমন বিশ্বাসের দেওয়া মেলকে এবং ওদের এই প্রতিবাদ করার যে বক্তব্য যেটা ওনারা করতে চেয়েছেন, সেটাতে আমরা পুলিশের তরফ থেকে কোনো রকম পারমিশন দিইনি। আজকে আমাদের কাছে গোপন সূত্রে এটি খবর আসে, একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই, যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য, এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি, বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। এই যে কনভারসেশনটা, সেটাকে আমরা অলরেডি সিজ করেছি। বোম মারবো, শুধু পুলিশ নয়, আরো সরকারি কর্মচারী, তাদেরকে আমরা মারবো, শুধু সেটাই নয়, গায়ে আগুন লাগিয়ে দেবো বা জ্বালিয়ে দেবো, এইসব কথা বলা হয়েছে। আপনারা জানেন যে একটা পরীক্ষা হতে চলেছে, সেই আসন্ন কেন্দ্রগুলোতে সকেট বম মারার কথা কিন্তু এই কথোপকথনে উল্লেখ আছে। যেহেতু এরকম একটা ইনফরমেশন আমরা পেয়েছি, তার ভিত্তিতে আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে। যে দুজন এই কথোপকথন বলছে তাদেরকে প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। চাটা দে, আমার একটা চা দে। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। एबीपी आनंद एगिए थाके एगिए राखे विद अजंता शूज, कदम कदम बढ़ाए जा।
পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি ডিএফও কে হুমকি দিচ্ছেন, তাও আবার জেলা শাসকের সামনে। কি বলছেন তিনি? আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে পরামর্শের প্রয়োজন বোধ করেননি। কেন তিনি বলছেন? এলাকায় তাকে না জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করা হচ্ছে। কেন করা হচ্ছে আলোচনা না করে কেন বৃক্ষরোপণ কর্মসূচি? ডিএফও কে প্রশ্ন বিধায়কের। এখানকার মানুষকে ইয়ে করার জন্য, আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে 15 আগস্ট এখানে গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে। একদম স্যার, আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। ভাই, এই লোকগুলো কি খাবে? নো, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা খুশি করবেন। আমাকে জিজ্ঞেস করবেন না। মানে একদম যা ছবি ধরা পড়লো, জনসমক্ষে একজন ডিএফও কে হুমকি দিচ্ছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক, সরকারি আধিকারিককে হুমকি দিচ্ছেন। আমি রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, এখান থেকেই তো প্রশ্নটা যেটা উঠছে, বিরোধীরা বলছে যে সরকারি আধিকারিকের কোনো সম্মান নেই। আমরা অনুব্রত মণ্ডলের কথা ভুলে যাইনি, আমরা অখিল গিরি প্রাক্তন কারামন্ত্রী, তিনি মহিলা রেঞ্জ অফিসারকে কিভাবে পেটানোর হুমকি দিয়েছেন সেই ঘটনা আমরা দেখেছি। হ্যাঁ, দেখুন, এই ফরেস্ট অফিসার, আমি জানি না ওনার ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস থেকে এসেছেন কিনা, তো ওনারা যেভাবে সিলেক্টেড হয়ে আসেন একটা প্রপার সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে, এখন সেই ভদ্রলোককে ডেকে এনে অসম্মান করা, এরা তো ন্যায়ের পথে চলবেন, সংবিধানের পথে তাদের দায়বদ্ধতা আছে, সেইভাবেই তারা প্রস্তুত হয়েছেন, তাদের ট্রেনিং সেভাবে হয়েছে। তোমরা আর কারুর কাছে মাথা নত করবে না, একবারে সংবিধানের কাছে। সেটা উনি কাজ করেছেন। কোথাও বলা নেই যে বিধায়কের সঙ্গে কথা বলতে হবে, কোথাও বলা, আইনে কোথাও বলা নেই বিধায়কের সঙ্গে। তাই যদি হয় তাহলে বিরোধী বিধায়কদের অসুবিধে কোথায়? তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের তো কোথাও ডাকও পড়ে না। সুতরাং যে ধরনের ঔদ্ধত্য আচরণ করছেন সেখানকার যিনি বিধায়ক, পাণ্ডবেশ্বর মনে হচ্ছে নামটাও, যারা নরেন্দ্রনাথ নামটারই তো অসম্মান করছিলেন, তাই না? হ্যাঁ, যাই হোক, সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে ঔদ্ধত্যটা দেখা যাচ্ছে বিধায়কের চোখে মুখে এবং তার বিহেভিয়ারে, বডি ল্যাঙ্গুয়েজ, যেটা অত্যন্ত। আসবো আপনার কাছে। তবে ডিএফও যাকে হুমকি দিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক, ডিএফও কি বলছেন শুনুন। বাদ তো নয়, আমরা তো অন্য কিছু বলিনি। উনি কিছু প্রসঙ্গ তুলেছেন। হ্যাঁ, ওখানে আমাদের ওখানে যে সামনে আদিবাসী যে বন কমিটি আছে, ওখানে তাদেরকে দিয়ে আমরা গাছ লাগাবো। হয়তো আমরা ওনার কানে কথাটা তুলে দিতে পারিনি এই সময়, তো ওনাকে বোঝানো হয়েছে, জানানো হয়েছে, আমরা আমন্ত্রণ জানিয়েছি, ডিএম স্যারও আমন্ত্রণ জানিয়েছি। হয়তো বুঝে উঠতে, মানে ওনাকে বুঝিয়ে উঠতে পারিনি। যেটা উনি বললেন, ওনার যদি কোনো যে জায়গা আছে, আমরা ওনার সঙ্গে বসে পুরো আলোচনা করব এবং সেটা নিয়ম মেনে আমরা সেটা পুরো মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। এই যে বিষয় সামনে আসছে, একের পর এক হুমকি, শাসানি, শাসক দলের, শাসকের দাদাগিরি, সাধারণ মানুষ প্রশ্ন করছেন যে মান সম্মানটুকু দেবেন না শাসক দলের নেতাকর্মীরা, এই প্রশ্ন উঠছে। এবার দেখুন, এই পরবর্তীতে অর্থাৎ বিরতির পর আমরা যে বিষয়ে নজর রাখবো, অবশ্যই এসআইআর। নির্বাচন কমিশন একের পর এক বক্তব্য আজকে তুলে ধরেছেন। বিরতিতে যাচ্ছে, বিরতির পর ফিরে এসে রাখবো আপনাদের সামনে, সঙ্গে থাকবেন। চোখ রাখুন, নিবেদনের JDG Hexa TMT পাক্কা है। ফের শাসকের দাদাগিরি, ভাঙড়ে শিক্ষক পেটানোর অভিযোগ, ডিএফও কে হুমকি তৃণমূল বিধায়কের, ফের ডেঙ্গির বারবারন্ত। রাত 8টায় দেখুন পাপিয়া ও দেবস্মিতার সঙ্গে। আমি সৃজিতা ঘোষাল। উচ্চ মাধ্যমিকে আমি মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের ওয়েস্টার্ন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা, ওই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। আমি তুষার দেবনাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের ওশেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা, বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দ
প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। রেমন বলো ভাষা কেসরি। আমার খবরে নিবেদনে বাত থেকে মুক্তি, পরম্পরা আয়ুর্বেদের বাত মুক্তি। COD 9830339339। अभी तक भारत में 10 से ज्यादा बार स्पेशल इंटेंसिव रिवीजन हो चुके हैं और स्पेशल इंटेंसिव रिवीजन की खासियत ये होती है कि मतदाता सूची को, इलेक्टोरल रोल को टोटली मैक्सिमम प्योरीफाई करने के लिए एक इन्यूमरेशन फॉर्म भरा जाता है और हर मतदाता उसको जब भर के देता है तो उसका नाम मतदाता सूची में फ्रेश, एकदम नए तरीके से सूची बनाई जाती है। और ये इंटेंसिव रिवीजन इसलिए भी आवश्यक हो गया, एक तो सभी राजनीतिक दलों की लगातार शिकायतें आती जाती हैं कि साहब वहां पर वोट बढ़ गए, वहां पर वोट कट गए, इन लोगों का वोट सही बना, इन लोगों का वोट गलत बना। साथ ही साथ समय के साथ कई लोग जो गांव में रहते थे, जहां पर उनका वोट था, वो शहर में आ गए, उनका वोट गांव में रह गया। और जब वो शहर में आए तो वोट कटवाने की प्रक्रिया की भी अपनी कानूनी जटिलताएं हैं, तो उनका वोट गांव में भी रह गया, शहर में भी हो गया। और आजकल आपको पता है, जैसे जैसे भारत का विकास होता जा रहा है, वैसे वैसे लोग शहर छोड़ के भी दूसरे शहरों में भी जाते हैं। मुझे आशा है कि जितने हमारे मीडिया बंधु हैं वो भी शायद किसी न किसी दूसरे शहर को छोड़ के यहाँ पर आए होंगे, तो जब वो यहाँ रहने लग जाते हैं तो उनका वोट यहाँ भी बन जाता है। तो इस तरह से करते करते एक व्यक्ति के जाने या अनजाने में कई जगह वोट रह गए। तो मतदाता सूची को शुद्ध करने के लिए इन्यूमरेशन फॉर्म एकमात्र रास्ता रह जाता है। पहली बात तो मैं स्पष्ट कर देना चाहता हूं कि भारत के संविधान के अनुसार सिर्फ भारत का नागरिक ही MLA और MP का चुनाव कर सकता है। किसी और कोई अधिकार, किसी और देश के नागरिक कोई अधिकार प्राप्त नहीं है। अगर ऐसे लोगों ने इन्यूमरेशन फॉर्म भरा है तो SIR की प्रक्रिया में अपनी पात्रता सिद्ध करने के लिए कुछ दस्तावेज भी मांगे गए, जिनकी गहन जांच 30 सितंबर तक होनी है। और ऐसे केस में जो ऐसे लोग हैं जो कि हमारे देश के नहीं हैं, गहन जांच के दौरान वो पाए जाएंगे और निश्चित तौर से उनका वोट नहीं बनेगा। एबीपी आनंद एगिए थाके एगिए राखे विद अजंता शूज, कदम कदम बढ़ाए जा। শিরোনাম। পশ্চিমবঙ্গে এসআইআর কবে আলোচনা করে সিদ্ধান্ত জানালো কমিশন। वेस्ट बंगाल के SIR की तारीख की बात है, एक उचित समय देखकर उसका निर्णय लेंगे। ভোটার তালিকায় বাড়ির নম্বর শূন্য, অভিযোগের জবাব কমিশনের। সবার বাড়ির নম্বর থাকে না, অনেকে গৃহহীন, সবার ভোটাধিকার দেয় কমিশন। মন্তব্য মুখ্য নির্বাচন কমিশনারের। এসআইআর জল্পনার মধ্যেই ফের ভুতুড়ে ভোটারের সন্ধান। হাওড়ার 13 নম্বর ওয়ার্ডে 45 মৃত ভোটারের নাম তালিকায় কাটতে বললেও হয়নি, অভিযোগ মৃতদের পরিবারের। তৃণমূল বিজেপি চাপানুতর। ফের শাসকের দাদাগিরি, ভাঙড়ে শিক্ষক পেটানোর অভিযোগ। DFO কে হুমকি তৃণমূল বিধায়কের। ফের ডেঙ্গির বারবারন্ত। রাত 8টায় দেখুন পাপিয়া ও দেবস্মিতার সঙ্গে। শিরোনাম। সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। পুজোর বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের আনসার, NCRI হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। প্রকাশিত হলো টাফ এন্ড ডাটের SLST ইংলিশ, বাংলা ও অন্যান্য বিষয়ে এবং SSC গ্রুপ C ও D। অ্যাডমিশন গোয়িং অন এট জেনিথ ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, বেলঘরিয়া, কলকাতা। সুপ্রিম ফার্নিচার, ট্রুলি স্টাইলিশ। দাঁত, হাজা, চুলকানি, স্যালিকল মলম। তালমিছরি মানেই দুলালের তালমিছরি। দুলালের তালমিছরি লেখা দেখে তবেই কিনুন। পপুলার ফ্যাশন, পুজোর সেরা আকর্ষণ পপুলারের ফ্রক, গাউন, কর্সেট, ক্রপ টপ। স্বপ্ন পূরণের সাথী আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে।
এসআইআর নিয়ে বিতর্ক একেবারে চরমে পৌঁছেছে। তার মধ্যে নির্বাচন কমিশনের তরফে আজ সাংবাদিক বৈঠক করা হলো। সেখানে একেবারে স্পষ্টভাবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি জানিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে নয়, নির্বাচন কমিশনের কাছে সবাই সমান। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছে। খসড়া তালিকা সব রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। ভোটার তালিকা নিয়ে 28,370 অভিযোগ জমা পড়েছে। 1 সেপ্টেম্বর পর্যন্ত সংশোধনের সুযোগ রয়েছে। দক্ষতার সঙ্গে বিহারে এসআইআর এর কাজ চলছে। বিহারে 7 কোটিরও বেশি ভোটার কমিশনের পাশে আসছে। ভোটাররা পাশে থাকলে কমিশনের ভূমিকায় কিভাবে প্রশ্ন তোলা হচ্ছে এবং নির্বাচন কমিশনার তিনি এটাও বলেছেন, মুখ্য নির্বাচন কমিশনার, যে সমস্ত অভিযোগ মিথ্যে, চুরির মতো অভিযোগ তোলা হচ্ছে। এসআইআর নিয়ে বিভ্রান্ত তৈরির চেষ্টা চলছে। অভিযোগ যেটা তোলা হচ্ছে সেই অভিযোগ তুলতে গিয়ে ভোটারদের গোপনীয়তা ক্ষুণ্ণ করা হচ্ছে। এটা সংবিধানের অপমান, মন্তব্য মুখ্য নির্বাচন কমিশনারের। আর যে প্রশ্নটা সব থেকে আগে উঠে এসেছিল যে বিহারের পর বাংলায় কবে হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন, কি বলল নির্বাচন কমিশন শুনুন। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। আপনারা শুনলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি বললেন আলোচনা করে সময় মতো জানানো হবে। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনি ঠিক কি বলেছেন শুনুন। এটা তো সকলে জানে, সারা দেশেই এসআইআর হবে, এটা রুটিন প্রক্রিয়া। এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘন্টার আওয়াজ শুনতে পায়, আমাদের তো কিছু করার নেই। এসআইআর হবে, বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায়, পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায়, পরিত্রাণ চায়। পশ্চিমবঙ্গের মানুষ বাংলাকে আর নতুন করে পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না, আরেকটা 16ই আগস্ট চায় না, 46 চায় না। সুতরাং এখানে হবে, যে বাধা দেবে সে থাকবে না, আর বাধাটা দেরে দিতে পারবে না। একটু অপেক্ষা করুন। আমি মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে যাব। মণিশঙ্কর দা, শুনলেন বাংলার প্রসঙ্গে কি বলেছে নির্বাচন কমিশন। একেবারে আলোচনা করে সময় মতো জানানো হবে যে কবে এই ভোটার তালিকার বিশেষ সংশোধন পশ্চিমবঙ্গে হবে। এবার দেখুন যে সমস্ত অভিযোগ বারবার করে এসেছে, তৃণমূল সহ রাহুল গান্ধী সহ বিরোধীরা যে অভিযোগ, সেখানে কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে সমস্ত মিথ্যে অভিযোগ এবং সেই অভিযোগ তুলতে গিয়ে কোথাও গিয়ে ভোটারদের মানে সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে, সেটা সংবিধানে অপমান। দেখুন, এসআইআর করাটা নিয়ে কারোরই আপত্তি নেই এবং কেউ আপত্তি করলেও সেটা মান্যতা পাবে না। কোশ্চেনটা হচ্ছে প্রসিডিওরটা নিয়ে, পদ্ধতিটা নিয়ে। এর আগে বহুবার মানে রিভিশন হয়েছে, সেখানে দেখবেন যে কতদিন লেগেছে একটা রিভিশন করতে একটা রাজ্যতে। এবং আপনি তো শুনেছেন কমিশন এটা স্পষ্ট করে বলে দিয়েছে কারোর পক্ষে বা কারোর বিপক্ষে কমিশন নয়। এটা তো হচ্ছে আইনের কথা উনি বলেছেন, সেটা তো উনি আমি বলছি কারো পক্ষে বিপক্ষে। 1 মিনিট বলে নি, আপনার সঙ্গে বলবো না তন্ময়দা, প্লিজ আমি বলবো না আপনার সময়। আমি বলছি আমরা প্রথম থেকে কেন আসছিলাম, যে আমরা বলছিলাম যে একটা নির্বাচন কমিশন তার অ্যাপয়েন্টমেন্টটা যদি স্বচ্ছ না হয় তাহলে বোঝা যাবে যে এই এসআইআর এর মতো যে রিভিশনগুলো, ভোট পদ্ধতিগুলো স্বচ্ছ হবে না। কেন হবে না? যেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ওয়ান অফ দ্য মানে সিলেক্টর ছিল, তাকে বাদ দিয়ে দেওয়া হলো, নিয়ে পরে কোরামটাকে যে শাসকের দলে নিয়ে আসা হলো। আমি বলছি যে আজকে যে শ্রমিক ভট্টাচার্য বলল, যারা মৃত্যুর ঘন্টা দেখতে পায় এসআইআর নিয়ে, তার মানে বিজেপি এমন কিছু কাজ এই রাজ্যে করেনি যেখান থেকে শাসক দল মৃত্যুর ঘন্টা দেখবে, মৃত্যু দেখবে, শুধুমাত্র এসআইআরকে কেন্দ্র করেই মৃত্যুর ঘন্টা দেখবে, এইটা ওনার বক্তব্য। তার মানে এসআইআরটা এমন কি কাজ চুপি আছে, এতদিন কিছু করতে পারেনি। এসআইআর না হলেও মানুষ বুঝতো না। আমার কথা হচ্ছে যে লোকটা আজকে আধার কার্ড নিয়ে পাসপোর্ট বানিয়েছে, আজকে আধার কার্ড নিয়ে প্লেনে চাপছে, সে আধার কার্ড বলছে চলবে না। আচ্ছা বলুন তো, আধার কার্ডের মাধ্যমে কারো জমি জায়গা রেজিস্ট্রি হয়েছে, সে তাহলে সবগুলোকে বাতিল করতে? অনেকগুলো কোশ্চেন এখানে আছে, খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। বলছে মানুষকে ঠিক মতো বোঝাতে হবে যে না, এটা একটা সঠিক পদ্ধতি মেনে করা হচ্ছে। কারণ আমি এখনো বুঝতে পারছি আইনজীবী হয়ে যে এখনো যে আধার কার্ডের উপর বেস করে
সারা ভারতবর্ষে এখনো কাজকর্ম চলছে, সে আধার কার্ডটাকে বলছে ভুয়ো অনেক আছে। তাহলে যে আধার কার্ডগুলো ভুয়ো দিয়েছে তার বিরুদ্ধে কিছু করা হবে না? হাজার হাজার লক্ষ লক্ষ আমি আমাদের মানে আপনার কাছে নিয়ে পরবর্তীতে আবারও আসবো। তবে তৃণমূলের ঠিক কি প্রতিক্রিয়া এই প্রসঙ্গে একবার দেখুন, তারপর আসছে আলোচনা। बिफोर 1 ईयर, 1 साल पहले 24 में इसी वोटर लिस्ट पे जीत के मोदी जी प्रधानमंत्री बने, तो पहले वो रेजिग्नेशन दे दे। ये बात हम दिल्ली में भी बोले थे पार्लियामेंट के सामने। तो बिहार और बांग्ला का असेंबली इलेक्शन और पूरा देश की पार्लियामेंट इलेक्शन एक साथ बनेगा SIR के बाद। ये चैलेंज इलेक्शन कमीशन अगर लेना चाहे तो कोई प्रॉब्लम नहीं कि आधार कार्ड की मान्यता देते हुए ये जो SIR वाले जो इशू इलेक्शन कमीशन बनाने का कोशिश कर रहे थे, शायद वो नहीं कर पाएंगे। हम गुजारिश करेंगे जैसे वो बोले हैं ऐसे शासित संस्था की तरह कॉन्स्टिट्यूशनली वो बिहेव करे तो बहुत बढ़िया, हम वेलकम करेंगे। তারা আমার আর আপনার মাতৃভাষাকে চ্যালেঞ্জ করে বলেছিল এক কথা, এক নয় বাংলাদেশ। তারা আবার আগামী দিনে SIR এর তার যুক্তি তর্ক করছেন সুপ্রিম কোর্ট। পরিষ্কার বলে দিয়েছে 15 জনের নামও বাদ গেলে আমাদের কাছে আসবেন। সেদিনকে সুপ্রিম কোর্টে তথাকথিত বিহার লিস্টে মৃত বলে ঘোষিত 10-15 জন দাঁড়িয়ে আছে জীবিত অবস্থায়। অনলাইন আছে, এখন অনলাইনে কিন্তু কেউ ভোটার হতে পারে। তাহলে সুনীল সিং এর বাড়ির ঠিকানাটা নিয়ে নিল, সুনীল সিং এখন 6 জন সদস্যরা থাকে, বাইরে অনলাইন দরখাস্ত করে ওর অ্যাড্রেসে আরো 14 জন ঢুকে যাবে। তা না হলে একটা বাড়িতে 80 জন ভোটার হয়, একটা ঘরে 80 জন মানুষ থাকতে পারে? এটা কোন দেশে আমরা আছি? তন্ময় মুখোপাধ্যায়, দেখুন, আজকে নির্বাচন কমিশন ভালো করে বলে দিয়েছেন যে বিহারে 1 মাসের মধ্যে তারা যেভাবে কাজ করেছেন এবং সেখানে 1,60,000 রাজনৈতিক কর্মী সেখানে অংশগ্রহণ করেছেন, কেউ কোনো ভুল সামনে আনতে পারছে না সেই রাজনৈতিক কর্মীরা। তার মানে আপনাকে নির্বাচন কমিশনকে বাহবা দিতে হবে। আর পশ্চিমবঙ্গে এই মণিসংগদা আধার কার্ড নিয়ে বলছেন, পশ্চিমবঙ্গে ইআরও হচ্ছে ইনভলভ এবং তাকে সাসপেন্ড করা হয়েছে, এখনো আপনারা করেননি, করতে বাধ্য হবেন। আর এটা মনে রাখবেন, পরে আপনারা বলবেন এই হচ্ছে আজাদ মল্লিক নামে যে পাকিস্তানি নাগরিক এখানে রয়েছে, তার কাছে 4টে জন্মের শংসাপত্র পাওয়া গেছে। সেটা কে দিয়েছে? তৃণমূল দিয়েছে। এই 4টে জন্মের শংসাপত্র পেলে তা তো 4টে আধার কার্ড এমনি তৈরি হবে। তো আপনারা এগুলো প্যাকেজে আধার কার্ড বিক্রি করছেন। আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় মৃত ভোটার, ভুয়ো ভোটারে ভর্তি। তো সেইটা হচ্ছে স্বচ্ছতা দরকার আছে নেই? আরে মুখ্য সচিবকে কেন ডেকেছিল তন্ময়দা? মুখ্য সচিবকে কেন ডেকেছিল? মুখ্য সচিবকে ডেকেছেন, তিনি কাজ করেননি। তারপরে তিনি কি বলে আসছেন বলে দিন। আরে আপনারা 21শে আগস্টের মধ্যে তিনি সেটা করবেন, না হলে তিনি বুঝবেন। বিজেপিতে যাবো বলছেন? সেটা বিজেপি কিছু নাই এখানে। কি হলো তাহলে? সেখানে আপনি একজন আইনজীবী, আপনি একজন আইনজীবী, আপনার জানা উচিত আইন মোতাবেক, সংবিধান মোতাবেক আপনারা তো বলছিলেন কাজটা হচ্ছে, যেমন উত্তর দিতে পারছি না, সূত্র মারফত খবর পেলাম। আপনাদের মুখ্য সচিবকে এমন প্রশ্ন করছিল, আপনারা সূত্র মারফত কি বলা হয়েছে তিনি উত্তর দিতে পারছেন না, তার বিরুদ্ধে প্রশাসন নিষেধ করা কেন? তার মানে মুখ্য সচিব ঠিক কাজ করেছে, মুখ্য সচিব ঠিক কাজ করেছে। রাজনৈতিক তরজা একেবারে চরমে। একদিকে যখন সাংবাদিক বৈঠক করা হলো নির্বাচন কমিশনের তরফে, তখন দেখুন অন্যদিকে বিহারে ভোটার অধিকার যাত্রার সূচনা করলেন রাহুল গান্ধী এবং সেখান থেকেও ফের ভোট চুরির অভিযোগে সরব হয়েছেন তিনি। এবং তিনি ঠিক কি অভিযোগ করছেন? যে একটি মাত্র বিধানসভায় 1 লক্ষেরও বেশি ভোট চুরি। কর্ণাটকে এইভাবে লোকসভা ভোটে জিতেছে বিজেপি। আমি অভিযোগ তোলায় হলফনামা চাইছে কমিশন। এইভাবে বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভোট চুরি করা হয়েছে। আর বিহারেও SIR এর মাধ্যমে ভোট চুরি করতে চাইছে। ভোটার অধিকার যাত্রার সূচনায় আক্রমণ করেছেন রাহুল গান্ধী। শুনুন। एक विधानसभा में 1 लाख से ज्यादा वोट चोरी हुए और इन वोटों के कारण लोकसभा की सीट कर्नाटक में बीजेपी जीती। हमने ये प्रेस कॉन्फ्रेंस में कहा, इलेक्शन कमीशन ने मुझसे एफिडेविट मांगा और किसी से एफिडेविट नहीं मांगा।
कुछ दिन पहले बीजेपी के लोग प्रेस कॉन्फ्रेंस करते हैं, उनसे कोई एफिडेविट नहीं मांगा, उन्हीं का डेटा है, उन्हीं के आंकड़े हैं, मुझसे एफिडेविट मांग रहे हैं। हमने उनसे सीसीटीवी जो वीडियोग्राफी है वो मांगी, मना कर दी। पूरे हिंदुस्तान में विधानसभा के चुनाव, लोकसभा के चुनाव चोरी किए जा रहे हैं और इनकी आखिरी साजिश ये है कि बिहार में एसआईआर करके नए वोटरों को जोड़कर, वोटरों को काटकर ये बिहार का चुनाव चोरी करें। हम इन्हें ये चुनाव चोरी नहीं करने देंगे। আর এই ভোট চুরির অভিযোগের জবাব দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বিরুদ্ধে ভোট চুরির মতো অভিযোগ তোলা হচ্ছে, এসআইআর নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। কি বলেছে নির্বাচন কমিশন শুনুন। सत्य तो यह है कि कदम से कदम मिलाकर सभी स्टेक होल्डर्स बिहार के एसआईआर को पूर्ण रूप से सफल बनाने के लिए कटिबद्ध हैं, प्रयत्न कर रहे हैं और कठिन परिश्रम कर रहे हैं। जब बिहार के 7 करोड़ से भी अधिक मतदाता चुनाव आयोग के साथ खड़े हैं, तो न तो चुनाव आयोग की साख पर कोई प्रश्न चिन्ह खड़ा हो सकता है और न ही मतदाताओं की साख पर। कानून के अनुसार अगर समय रहते मतदाता सूचियों में त्रुटियां साझा न की जाएं, मतदाता द्वारा अपना प्रत्याशी चुनने के 45 डेज के भीतर माननीय उच्च न्यायालय में चुनाव याचिका दायर न की जाए और फिर वोट चोरी जैसे गलत शब्दों का इस्तेमाल करके जनता को गुमराह करने का असफल प्रयास किया जाए, तो यह भारत के संविधान का अपमान नहीं तो और क्या है। সুমনদা, আপনি মানে আমরা প্রত্যেকেই চাই যে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার, এই ভুতুরে ভোটার সমস্ত বাদ যাক, যোগ্য ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাক, এটা সবাই আমরা চাই। তো সেক্ষেত্রে যদি এসআইআর হয় তাহলে অসুবিধাটা কোথায়? কারণ দেখুন, মানে নির্বাচন কমিশনের বক্তব্য আপনি শুনলেন, নির্বাচন কমিশন স্পষ্ট করে বলছে যে এই এসআইআর নিয়ে কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত অভিযোগ জানায়নি। আমি শমিক বাবুর বক্তব্য থেকে একটু শুরু করি, আমাকে 1 মিনিট সময় দেওয়া হোক। মুক্তি চায়, পরিত্রাণ চায়। শমিক বাবুকে আমি এবিপি আনন্দর এই স্টুডিওর মাধ্যমে প্রশ্ন করতে চাই, বাংলার মানুষ কার থেকে মুক্তি চায়, পরিত্রাণ চায় এটা বাংলার মানুষ জানে। আপনি বরং আপনার কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন, সত্যি তারা এই দুর্বিনীত দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে চায় কিনা। টিভি বাইট দেওয়া অনেক সহজ ব্যাপার। রাহুল গান্ধী, মাননীয় রাহুল গান্ধী মহাশয় কি বলেছেন? বলেছেন ডুপ্লিকেট ভোটার্সদের নিয়ে আমাদের প্রশ্ন আছে, বিভিন্ন ধরনের ডুপ্লিকেট অ্যাড্রেসেস নিয়ে। একটা অ্যাড্রেসে বা একটা ঘরে বহু সংখ্যক ভোটারদের উপস্থিতি নিয়ে, ছবি আমার নামের জায়গায় মণিশঙ্কর বাবুর ছবি নিয়ে, ফর্ম 6-এর অপপ্রয়োগ নিয়ে এই প্রশ্নগুলো তুললে নির্বাচন কমিশন যদি বলে এফিডেভিট জমা দিতে হবে, আর কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি যদি কোনো প্রশ্ন তোলেন তাহলে কোনো এফিডেভিটের প্রয়োজন নেই, কারণ ওরা হচ্ছে গণেশ কুমার, আরএসএস এর চামচা। গণেশ কুমারের চোখে ওরা হচ্ছে রাষ্ট্রভক্ত। আরো কি বলছেন? ভারতবাসীর কাছে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। এটা একজন কেন্দ্রীয় সরকারি আমলা, যিনি একজন সাংবিধানিক বডিকে হেড করছেন, তার ভাষা হতে পারে যে লিডার অফ অপোজিশন, আমরা কি বলি, দ্য হাউস বিলংস টু দ্য অপোজিশন। লিডার অফ অপোজিশনের সম্মান সরকারি পদাধিকারী, সরকারি নেতৃত্বের চেয়ে কোনো অংশে কম নয়। সে অভিযোগের আঙুল তুলতেই পারে। বিভিন্ন ধরনের খেলা দেখিয়ে এই নির্বাচন কমিশন সঠিকভাবে, আজকে বিরোধীরা বলছে বিভিন্ন রাজ্যেরা নির্বাচন জিতেছে, 5 বছরে যত ভোটার অ্যাড হয়নি 5 মাসে কি করে অ্যাড হয়ে যায়? মহারাষ্ট্রে 5 মাসে কি করে অ্যাড হয়ে যায়? কি করে হঠাৎ
লাস্ট 3 আওয়ার্স, লাস্ট 3 ঘন্টা ধরে যে ভোটিং প্যাটার্ন বা স্পিড অফ ভোটিং হয়েছে সেটা এরকম বিভৎসভাবে বেড়ে যেতে পারে। এই সব বিষয়ে আমরা কাকে জিজ্ঞেস করব? নরেন্দ্র মোদীকে, ভারতীয় জনতা পার্টিকে, আরএসএস কে, না নির্বাচন কমিশনকে? নির্বাচন কমিশন সেখানে কি বলছে? শেষ করিনি, আর একটা, নির্বাচন কমিশন সেখানে কি বলছে? এটা নাকি ভোটারদের অপমান করা হচ্ছে, গণতন্ত্রের অপমান করা হচ্ছে। বিজেপির লোক বলছে নির্বাচন কমিশন। এবার বলতে দিন। দেখুন, উনি নির্বাচন কমিশন যেটা বলেছেন অনেক কম বলেছেন যে ক্ষমা চাইতে হবে। আজকে যদি উনি রাহুল গান্ধী ক্ষমা চাইবে কিনা? আপনি ক্ষমা চান। ছোট্ট বিরতির সময় হচ্ছে, বিরতির পর হচ্ছে চোখ রাখুন নিবেদনে JDG হেক্সা TMT পাক্কা है। কাল এসএসসি ভবন অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের একাংশের। হিংসাত্মক আন্দোলনের ছক, দাবি বিধাননগর কমিশনারেটের। অস্বীকার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। আমরা কোন অভিযানের ডাক দিইনি, দাবি আরেক চাকরিহারা শিক্ষক মেহবুব মন্ডলের। 7টায় বাংলা দেখুন পাপিয়া, অমৃতা ও সৌমেনের সঙ্গে। চোখ রাখুন নিবেদনে JDG হেক্সা TMT পাক্কা है। বাংলা এসআইআর ঘোষণার সময় মতো জানালো কমিশন। বিহারে ভোটার অধিকার যাত্রা রাহুলের। খানাকুলে এসআইআর এর প্রতিবাদে ধন্যবাদ। রাত 8টায় দেখুন পাপিয়া ও দেবস্মিতার সঙ্গে। আমি রূপায়ণ পাল, উচ্চ মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পিছনে রায় ও মার্টিনের ওয়েস্টার্ন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা, ওই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। আমি সৃজিতা ঘোষাল, উচ্চ মাধ্যমিকে আমি মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের ওয়েস্টার্ন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা, ওই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। আবার খবরে নিবেদনে বাত থেকে মুক্তি, পরম্পরা আয়ুর্বেদের বাত মুক্তি। COD 9830339339। क्या ये न्याय संगत होगा? कानून में न प्रावधान है, न कोई शपथ पत्र है, न कोई एविडेंस है, न कोई सबूत है, तो क्या 1.5 लाख नोटिस जारी करके उन मतदाताओं को SDM के दफ्तर में बुलाया जाए और यह कहा जाए कि आप फर्जी? क्या मतदाता चुनाव आयोग से यह नहीं पूछेगा कि आपके पास क्या सबूत है? आज भी आपके मीडिया में चल रहा है, जितने नाम लिए गए सब एक एक करके सामने आ रहे हैं। और अगर चुनाव आयोग ने उनको नोटिस दिया होता तो हमारी साख गिरती कि बढ़ती? किसी ने सवाल पूछा था तो मैंने सोचा बतलाता चलो। बिना किसी सबूत के किसी भी वैलिड मतदाता का नाम नहीं कटेगा। चुनाव आयोग हर मतदाता के साथ चट्टान की तरह खड़ा हुआ है। अगर कोई सोचता है कि एक PPT देकर, जो कि चुनाव आयोग के आंकड़े नहीं हैं, चुनाव आयोग ने मतदाता सूची जरूर दी है, लेकिन PPT में गलत तरीके से एनालाइज करना, गलत आंकड़े देना और यह कहना कि ये पोलिंग ऑफिसर ने कहा है कि इस महिला ने 2 बार वोट दिया है, इतने संगीन विषयों पर बिना हलफनामे के चुनाव आयोग को काम नहीं करना चाहिए। यह संविधान और कानून दोनों से विरुद्ध में होगा। बिहार में चूंकि
हमारे बूथ लेवल ऑफिसर्स ने बूथ लेवल एजेंट्स और राजनीतिक दलों के साथ मिलकर ही काम किया। उसकी कॉपीज मैंने आपको दी हैं कि जो लोग मृत पाए गए, जो लोग स्थानांतरित पाए गए, जिन लोगों के 2 जगह मतदाता सूची में नाम है, वो सभी ने मिलकर सत्यापित किए हुए हैं। तो शायद इसीलिए जब 1 अगस्त के बाद हमारी डेली बुलेटिन आनी शुरू हुई तो किसी भी राजनीतिक दल ने अभी तक एक भी आपत्ति दर्ज नहीं कराई है। तो क्या इसके 2 ही अर्थ हो सकते हैं, या तो प्रारूप सूची एकदम शुद्ध है, जो कि चुनाव आयोग नहीं मानता। चुनाव आयोग कह रहा है कि 1 सितंबर तक हम समय देते हैं, इसमें त्रुटियां हो सकती हैं, आइए सब लोग आइए इसको शुद्ध करते हैं। 15 दिन अभी बाकी हैं। 1 सितंबर के बाद अगर उसी तरह के आरोप लगने शुरू हुए तो जिम्मेदार कौन? हर मान्यता प्राप्त दल को अभी भी 15 दिन बाकी हैं। मैं निवेदन करना चाहता हूं, आपके जरिए आह्वान करना चाहता हूं कि सभी 12 राजनीतिक दल, चाहे वो राष्ट्रीय पार्टी के हों चाहे वो स्टेट पार्टीज के हों, अभी भी समय रहते 1 सितंबर से पहले इसमें गलतियां बताएं। चुनाव आयोग सुधारने के लिए तैयार है, लेकिन 1 सितंबर के बाद नहीं। চাটা দে আমার একটা চা দে কি আমারটা বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। एबीपी आनंद एगिए थाके एगिए राखे विद अजंता शूज कदम कदम बढ़ाए जा। তারাতলায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী, শুনবো। 4-5 एरिया में नाम भी है, फर्जी एपी कार्ड भी है। ये लोग का डबल एंट्री ट्रिपल एंट्री का नाम नहीं रहेगा। और वोट जो रोहिंग्या म्यांमार से होते हुए, कॉक्स बॉर्डर से होते हुए हमारी बॉर्डर खुला है, भारत का साथ बांग्लादेश का जो सटे हुए एरिया है वो टोटल है 2200 किलोमीटर, 2200 किलोमीटर एरिया। उसमें इस ममता बनर्जी तुष्टिकरण की नेत्री एक चीफ मिनिस्टर 2016 से बीएसएफ को जमीन नहीं दिया, इसलिए बॉर्डर में फेंसिंग का काम पूरा नहीं हुआ। सब रोहिंग्या पूरा देश में हर स्टेट में चला गया। रोहिंग्या का नाम भोटा लिस्ट में नहीं रहेगा। और क्या होगा, देश के प्रधानमंत्री क्लियर बता दिया, इलीगल इन्फिल्ट्रेटर्स जो अवैध रूप से देश के अंदर आया है, हमारी पश्चिम बंगाल में कम से कम 1 करोड़ के आसपास बांग्लादेशी मुसलमान आया है। ये जो कैनिंग रोड है कमलगंज होते हुए और जो घोटकपुर रोड है बासमती एक्सप्रेस वे और मुर्शिदाबाद मालदा से लेकर कुछ भी तक पूरा डेमोग्राफी चेंज हो गया।
लाल किला से प्राचीर से हम लोग डेमोग्राफिक सर्वे कराऊंगा और हर घुसपैठियों को भारत से बाहर निकाल दूंगा। ये हमारी खुशी का बात है। आज तक 4 लाख के आसपास बांग्लादेशी इलीगल घुसपैठिया को बीएसएफ ने घुसपैठ कर दिया। बांग्लादेश भी लेने के लिए मजबूर हो गया। बांग्लादेश अधिकारी ने आया था, बोल रहा था आप लोग क्या कर रहा है, हम लोग को तो खाना ही नहीं मिल रहा है। बोले ये लोग का पासपोर्ट वीजा थोड़ा दिखा दीजिए, कोई दिक्कत नहीं, घुसपैठ नहीं होगा। बोले पासपोर्ट वीजा तो ये लोग का पास नहीं है, तब ये लोग का पास तो रहने का अधिकार भी नहीं है। 4 लाख अब तक हमारी बीएसएफ का वीर जवान बीजीपी को हैंडओवर कर दिया। एसआईआर हो जाएगा, इलेक्शन कमीशन ये लोग का नाम काट देगा और भाजपा की सरकार बन जाएगा। कोई भारतीय मुस्लिम का चिंता का कोई बात नहीं है। आपका मर्जी है वोट दो, वो 2 फूल निशान में, आपका मर्जी है हाथ में पंजा में वोट दो, कोई दिक्कत नहीं है। वोट का साथ इसका कोई लेना देना नहीं है। भारतीय जनता पार्टी नेशन फर्स्ट इस स्लोगन का साथ काम करता है। इसलिए एसआईआर में ये 4 प्रकार का वोटर का नाम नहीं रहेगा। अनवर खान जी थोड़ा अंकुश लगाओ भाषा में। यहां जो बीजेपी वाला है, जो हिंदू समुदाय है, हर घर में भाजपा का झंडा उठाना चाहिए। हर घर में बजरंगबली का झंडा उठाना चाहिए। हर घर में जय श्री राम का झंडा उठाना चाहिए। गारंटर का नाम बड़ा गारंटर नरेंद्र मोदी है और बंगाल का आपका छोटा भाई शुभेंदु अधिकारी है। 7 बजने वाला है, मैं आऊंगा छठ के दौरान, अच्छा करके मनाना आएगा। दुर्गा पूजा तो होगा, उसका बाद छठ भी होगा। ये लोग भाषा के नाम पर हिंदू को तोड़ने का कोशिश कर रहा है। तुम हिंदी स्पीकिंग, तुम बाहरी। इसलिए तो योगी आदित्यनाथ जी हरियाणा का चुनाव के दौरान आवाज उठाया था, बांटेंगे तो काटेंगे। नरेंद्र मोदी जी महाराष्ट्र में बोला, छत्रपति शिवाजी महाराज का भूमि में एक रहेगा तो सेफ रहेंगे। ताई भाषा जात दूरे सरिये राखुन। आमी भारतीय, आमी हिंदुस्तानी, আমরা এদের তাড়াবো। যারা লোকসভাতে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি বলে আজাদ কাশ্মীর, এই পার্টি রাষ্ট্রবাদী পার্টি হতে পারে না। ও মৈত্র বলে ভারত খারাপ, বাংলাদেশ ভালো, রাষ্ট্রবাদী হতে পারে না। এমএলএ সাবিত্রী মিত্র বলে জঙ্গিরা ভালো, পর্যটকদের মারতে পারে না। এই তৃণমূল আর যাই হোক রাষ্ট্রবাদী হতে পারে না। দেশ আগে। ওরা বলবে বাংলাদেশের জয় বাংলা, আপনি বলবেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর জয় হিন্দ, আপনি বলবেন ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, আপনি বলবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 বন্দे बंदे। 7 बज गया, खत्म। अच्छा रहिए, ये शिविर खत्म।
শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছিলেন এবং সেই অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হলেন তিনি এবং তিনি বললেন যে প্রধানমন্ত্রী বলেছেন অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে এবং তিনি এও বললেন যে রাজ্য সরকার কাঁটাতার দেওয়ার জন্য জমি দিচ্ছে না, অর্থাৎ বিতর্ক কোন জায়গায় পৌঁছেছে তা তো স্পষ্টই। অন্যদিকে দেখুন খানাকুলের ছবি আপনাদের সামনে একবার রাখবার চেষ্টা করব, সেখানে একদম এই এসআইআর কে নিয়ে কোন জায়গায় বিতর্ক পৌঁছেছে, দুই পক্ষের সংঘর্ষ, তৃণমূল বিজেপির সংঘর্ষ এবং সেখানে আহত হয়েছে দুপক্ষেরই লোকজন এবং সেখানে দুপক্ষের তরফে আবার পরে গিয়ে অবরোধও করা হয়। সেখানে আক্রান্ত কাকে হতে হলো? পুলিশকে আক্রান্ত হতে হয়েছে। ধুন্ধুমার পরিস্থিতি খানাকুলে, একে অপরকে ইট বৃষ্টি। পুলিশ থাকায় পুলিশ থাকায় আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, আজকে নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করে কি কি বলেছে আপনিও শুনেছেন, কিন্তু দেখুন বাংলার প্রসঙ্গে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন বলা হয়েছে আলোচনা করে জানানো হবে কবে এসআইআর হবে বাংলায়। তার আগে দেখুন খানাকুলের ছবি রাজাগোপাল বাবু, তৃণমূল বিজেপির সংঘর্ষে একেবারে রণক্ষেত্র, পুলিশকে আক্রান্ত হতে হলো। হ্যাঁ দেখুন, আমি দু তিনটে কথা বলবো। খুব লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002 সালে, তারপর থেকে মোটামুটি 2024 পর্যন্ত এই 22 বছরে 66% ভোটারের গ্রোথ হয়েছে, অর্থাৎ বছরে 3%। আর যদি আপনি 2011 সেন্সাস যেটা লাস্ট হয়েছে সেটা দেখেন, সেখানে জনসংখ্যা বলছে 1.4% প্রত্যেক বছরে, অর্থাৎ জনসংখ্যার থেকে তো ভোটার তো বাড়তে পারে না, এবং ভোটার দেখা যাচ্ছে জনসংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। এইখান থেকেই বুঝতে হবে যে ভোটার লিস্টে কোথাও একটা গরমিল আছে। কিভাবে আছে সেটা তো ধরা তো ইলেকশন কমিশনারের কাজ। কেউ যখন বলছেন যে কর্ণাটকের লোকসভা নির্বাচনে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে 1 লাখ ভোটার বেশি ছিল, তিনি তো পরোক্ষভাবে বলছেন এসআইআর এর প্রয়োজন আছে না। যখন বলা হচ্ছে মহারাষ্ট্রে কিছু ঘটেছে, তাহলে সারা ভারত জুড়েই তো এসআইআর হওয়া প্রয়োজন আছে। এই গলতি লিস্টে আমি জিতবো, এটা তো সঠিক নয়। আমি যেমন একটা লিস্ট তৈরি করি, তো সংবিধানে তো 324 ধারায় পরিষ্কার বলে দিচ্ছে ভোটার লিস্ট এবং হচ্ছে যে ভোট সংক্রান্ত সুপারিনটেন্ডেন্স, কন্ট্রোল অ্যান্ড ডিরেকশন পুরো ইলেকশন কমিশনের আছে। সুতরাং ইলেকশন কমিশনের দায়িত্বের মধ্যে এটা পড়ে, ঠিক আছে। তারপরে কেউ যদি কোর্টে যায় তখন সেখানে তাকে বক্তব্য রাখতে হয়, কিন্তু রিভিশনের যে প্রয়োজন আছে এইটা যদি কেউ অস্বীকার করে তাহলে বুঝতে হবে তার বুঝে এই যে লিস্ট রয়েছে, তৈরি হয়ে আছে, যে লিস্টে আমরা আপাতত বোঝা যাচ্ছে যে প্রচুর কারচুপি আছে বা ভুয়ো ভোটার রয়ে গেছে, তারা সেই দিকেই সেই ভোটের ভোটারের এতেই ভিত্তি করে তারা জিততে চায়। এটা পশ্চিমবঙ্গে বহুদিনের আমরা জানি যে যে সমস্ত ভোটারগুলো ফেক ভোটার, তাদের যে সমস্ত আইডেন্টিটি কার্ড, এপিক কার্ড বা অন্য যে সমস্ত ডকুমেন্ট আছে, এগুলো নানান সময় পার্টি অফিসে জমা থাকে এবং ভোটের সময় সেগুলো ব্যবহৃত হয়। এখন তারাই বোধহয় ভয় পাচ্ছে যে এই বুঝে আমার ভোট কমে যাবে। কিন্তু যদি আমরা একই সঙ্গে বলা দরকার, মানে এখানে রাজাগোপালবাবু একটা বিষয় অ্যাড করতে চাইবো, হাওড়াতেও একটি বুথে 45 জন মৃত ভোটারের নাম পাওয়া গিয়েছে এবং তাদের পরিবার বলছে যে নাম কাটতে বললেও সে জায়গায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটাই তো ব্যাপার, সেইগুলোকে ভোটটা দিয়ে দেওয়া হচ্ছে, আমরা এগুলো তো দেখেছি না। এখন যদি একটা ইলেকশন কমিশন মনে করছে এইগুলো আমি ভোট দিতে দেব না, কেন সংবিধান পরিষ্কার বলে দিচ্ছে একমাত্র নাগরিকরাই ভোট দিতে পারে এবং 18 বছর বয়স হলে ভোট দিতে পারে। সংবিধানকে সে যদি কেউ মনে করে আমি সংবিধানকে রক্ষা করব, আমরা দেখেছিলাম এক রক্ষা ছিলেন আমাদের ইলেকশন কমিশনার টিএন সেশন বলেছিলেন এপিক কার্ড আমি করবই, কেননা এপিক
ভোটারের আইডেন্টিটি রাখা প্রয়োজন। সেখানে তৃণমূল কংগ্রেসের একটা আন্দোলন ছিল 21শে জুলাই, তখন কংগ্রেসের আন্দোলন। সেই আন্দোলন সারা দেশে তার একটা আমরা দেখেছি প্রভাব পড়েছিল। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। রাজগোপাল বাবু ঠিক যে কথাগুলো বলছেন, মানে পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার আগেই একদম শাসক বিরোধী তরজা চরমে পৌঁছেছে। এই যেমন দেখুন কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী তিনি বলছিলেন যে ভোটার তালিকায় কোনো রোহিঙ্গা থাকবে না, অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়ে গেছেন। আমি এখান থেকে মণিশঙ্কর দার কাছে যাব। মণিশঙ্কর দা, শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হয়েছেন এবং তিনি এটাও বলছেন রাজ্য সরকার জমি দিচ্ছে না কাঁটাতার দেওয়ার জন্য। না, আমি বলছি যে 2011-র আগে তো একটা সরকার ছিল, মানে 2011 থেকেই যে কাঁটাতারগুলো মানে তুলে নিয়েছে ব্যাপারটা না। রাজাগোপালদা খুব সুন্দরভাবে বললেন। আমি বলছি সংবিধান বিরোধী কেউ নয়, এবং সংবিধান বিরোধী যে কথা বলবে তার কথার কোনো মান্যতা দেওয়া হবে না। রাজাদা, কোশ্চেনটা হচ্ছে আপনি বললেন যেমন সুমন রায় চৌধুরী বলল কর্ণাটকের কথা, মহারাষ্ট্রের কথা, সেখানে বললেন পক্ষান্তরে তাহলে এসআইআরই চাইছে। আমি বলছি ইমিডিয়েট কেন স্টেপটা নিল না? ভোটের কয়েক মাস আগে আপনি বলুন তো সম্ভব? এইটার উত্তর দিয়েছেন। আজকে ভোট হওয়ার আগেই তো তালিকা সংশোধন দরকার। ভুয়ো ভোটার থাকবে, মৃত ভোটার থাকবে, তাদেরকে ভোট দিয়ে দেবে, তারপরে কি হচ্ছে এই যে রাহুল গান্ধী বলছেন আজকে 2023 সালে জানেন কর্ণাটকে অ্যাসেম্বলি ইলেকশনের আগে সংশোধন হয়েছে, কয়েক লক্ষ বাদ গিয়েছিল। রাজনৈতিক দরজা যে জায়গায় পৌঁছক না কেন, কি সাধারণ নাগরিক তাদের একটাই বক্তব্য, ভুয়ো ভোটার বাদ যাক, যোগ্য ভোটাররা ভোট দিক। আর দেখুন আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু আরো একটা বিষয়, আগামীকাল এসএসসি ভবন অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের একাংশের, সেখানে বিস্ফোরক দাবি করছে পুলিশ। কি দাবি? সরাসরি নিউজ রুমে চলে যাব। পাপিয়া রয়েছে আমাদের সঙ্গে। পাপিয়া, একদমই কাল এসএসসি ভবন অভিযান